TV24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জুলাই বিপ্লবের শহীদদের হত্যার বিচারের মুখোমুখি না করা পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবে সরকার। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এই এক পোস্টে এমন মন্তব্য করেছেন। এছাড়া আমরা দেখছি যে আরেকটি আলোচনার জন্ম দিয়েছেন ঘটনা সাক্ষাৎকার। প্রধান উপদেষ্টা নিউ এজের সম্পাদক নুরুল কবিরকে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে বেশ কিছু প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো পরিপ্রেক্ষিতে আলোচনা তৈরি হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব। এছাড়া বাংলাদেশের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ এখনও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনামলের দুর্নীতির ক্ষতিকর প্রভাব মোকাবেলা করার চেষ্টা করছে এবং তাদের বাস্তবায়িত বিদেশি বিনিয়োগ বিঘ্নকারী ও অর্থনৈতিক অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী ত্রুটিপূর্ণ নীতি কৌশলের খেসারত দিচ্ছে। একই অনুষ্ঠানে সৌদি আরবের রাষ্ট্রদূত বলেছেন, 2016 সাল থেকে 2018 সালের মধ্যে আরামকো বাংলাদেশে 3 বার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠায়, কিন্তু সে সময় তারা কেউ গ্রহণ করেনি, বিনিয়োগ প্রস্তাব গ্রহণ করেনি, এরকম তিনি বলছেন। এছাড়া আমেরিকার ভেতরের কিছু দু একটা খবর আছে। ক্যাপিটল হিলের দাঙ্গার মধ্য দিয়ে যে সহিংসতার আস্ফালন দেখা যায় তা ওই দিনই শেষ হয়ে যায়নি বলে মনে করছেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলছেন যে এই সহিংসতা এখনও চলমান, এটা চলছে এখনও, তার দাবি হচ্ছে এরকম। এরই মধ্যে মার লাগোতে 2020 সালে নির্বাচনের ফল উল্টে দেওয়ার যে প্রচেষ্টা ছিল সেইটার 4র্থ বার্ষিক উদযাপন করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমেরিকার অন্যান্য বিষয় থাকতে পারে, আমরা এমনকি মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে আলোচনা করব। আমরা দেখছি যে একটি খবর CNN দিচ্ছে যে সেখানে হামাস ইসরায়েলের তালিকা অনুযায়ী কিছু জিম্মিকে ছেড়ে দেওয়ার ব্যাপারে তারা সম্মতি দিয়েছে, কিন্তু এইটা বিশ্বস্ত কোনো সূত্র দিতে পারেনি, কোনো সূত্রের নাম প্রকাশ করতে পারেনি CNN। এই বিষয়টি নিয়েও মধ্যপ্রাচ্য প্রসঙ্গে যদি আমরা আলোচনা করতে পারি, এই বিষয়টিও আসবে। আমার সাথে এই মুহূর্তে আছেন ডক্টর এম কবির হাসান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ রানা ভাই এবং টিভিএন শ্রোতাদের। আমি যেটি শুরুতেই আলোচনা করতে চাই বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশে আপনি দেখছেন যে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে গত বছর, এটা নতুন বছর 5 তারিখ, আজকেও 5 তারিখ, সেই হিসেবে এইটা 5 মাস পূর্ণ করেছে বলা যায়। এই 5 মাসে বাংলাদেশের কি অগ্রগতি আপনার চোখে পড়েছে বা আপনার মনে হতে পারে যে এইটা হওয়া দরকার ছিল, এই হলো না 5 মাসে, আপনি কি দেখছেন? দেখুন, প্রথমেই আপনাকে সময়টাকে স্কেল আপ করতে হবে। 16 বছরের জঞ্জাল 5 মাসে তো সমাধান করা সম্ভব না, কারো পক্ষেই না। কিন্তু এই 5 মাসে এই সরকার ভিজিবল অনেক কাজ করেছে যেটা চোখে পড়ার মতো। ধরুন, ব্যাংকিং সেক্টর দিয়ে যদি শুরু করি, ব্যাংকিং সেক্টর ধস যেটা অলরেডি ওটাকে ফোকলা করে গেছে, ওরা দে স্টপ দিস ড্যামেজ ডাউনওয়ার্ড, এবং দি গভর্নমেন্ট এবং সেন্ট্রাল ব্যাংক যারা পলিসি নিয়েছে, আমি মনে করি যে ব্যাংকিং সেক্টর অনুকূলেই, এবং যিনি বাংলাদেশ ব্যাংক চালাচ্ছেন হাসান হাবিব মনসুর is a seasoned monetary economist, so he is doing the right thing. তো এখানে একটা পজিটিভ দিক। বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে এবং সংস্কার কমিশনের কাজ এগিয়ে যাচ্ছে, অনেকেই তাদের রিপোর্ট জমা দিয়েছেন। আমি একটা নিউজ ক্লিপ দেখলাম যে আরো কয়েকটা কিছু সময় চাচ্ছেন, বাট মিড জানুয়ারির মধ্যে প্রধান উপদেষ্টা বোধহয় সবাইকে নিয়ে বসবেন এবং রাজনৈতিক সংলাপ চলবে।
কিন্তু এখানে কিন্তু আপনি দেখবেন, আপনি বাংলাদেশে থাকেন, আমার কাছে একটা জিনিস অবাক লাগছে, এই যে 16 বছরের যে সংগ্রামে যারা আসলেই আলটিমেটলি মানে রূপ দিয়েছে, যে ছাত্র জনতা, যে প্রধান বিরোধী দল বিএনপি, ওরা চেষ্টা করে পারেনি, কিন্তু ছাত্র জনতা পেরেছে। এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা, এবং তারা যে আশা আকাঙ্ক্ষা ধরে রেখেছে সারা বাংলাদেশের, এবং সে আশা আকাঙ্ক্ষার একটা প্রধান মানে তাদের ডিমান্ড হলো যে সংস্কার হওয়া দরকার, এবং সংস্কার হয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া, সবার ভোটের নিশ্চয়তা করা। জানেন 16 বছরে কেউ ভোট দিতে পারেনি, একথা বারবার উঠে এসেছে। আমি একটু অবাক হচ্ছি, পলিটিক্স নিয়ে এসেছে জামাত ইসলামী, অলসো সাম বামপন্থী দল। তারা মনে করছে, তারা তো সবসময় বি টিম হিসেবে কাজ করতো, যেমন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, আওয়ামী লীগের বি টিম। তারা তাদের মানে তলায় মানে মাটি সরে যাচ্ছে, তারাও এটা অপোজ করা শুরু করছে, বলছে যে এখন ইলেকশন দেওয়া দরকার। আলটিমেটলি দেশে কি হবে না হবে এটা সবসময় রাজনৈতিক সরকারই ঠিক করবে, কিন্তু আমাদের ব্যবস্থা এত ভঙ্গুর হয়ে গেছে, এখনই যদি একটা ইলেকশন দেই 3 মাসের মধ্যে, এবং আবার নতুন ফেসিবাদের জন্ম হবে। কারণ আওয়ামী লীগ তো মাঠে নেই, এখন কে আসবে? বিএনপি আসবে। এখন বিএনপির নিজের কারণেই, বিএনপি যদি সত্যিই প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে, যিনি আসলে দুটো যুগান্তকারী কাজ করেছেন, উনি বহুদলীয় গণতন্ত্র দেশে প্রতিষ্ঠিত করেছেন, এবং উনি বাংলাদেশিদের একটা আত্মপরিচয় দিয়েছেন, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি না, একটা ভৌগোলিক আত্মপরিচয়। এবং সেই বিরাট দলের, সে মহান নেতার দল এই সুযোগটাকে লুফে নেওয়া দরকার। কারণ মোহাম্মদ ইউনূস সাহেব যে কাজগুলো করে দিবেন, আলটিমেটলি এটা ওদের উপকারী আসবে। ওরা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য এই সংস্কারগুলো তারা ইজিলি করতে পারবে। কিন্তু তারা যদি রাজনৈতিক সরকার যাওয়ার পরে নেগোসিয়েশন শুরু করে, হিস্টোরিক্যালি দেখা গেছে যেগুলো কাজ করেনি। আবার হিস্টোরিক্যালি এটাও দেখা গেছে যে 2008-এর যে সংস্কার, অনেকগুলোই কিন্তু পরবর্তী সরকার এসে গ্রহণ করেনি। সুতরাং there has to be a contract between the ছাত্র জনতা or গণপরিষদ এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো, যা আমরা যে কাজগুলো করে যাচ্ছি, এগুলো তোমরা ক্ষমতা যাওয়ার পরে এটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে না, এটা তোমরা ইমপ্লিমেন্ট করবে। হ্যাভিং সেড দিস, এই কথাটা বারবার এসেছে, মানে সংস্কার কতকাল পর্যন্ত? সংস্কার তো অনন্তকাল, এটা তো একটা চলমান প্রক্রিয়া, তাই না? রাইট, একটা লেভেলে আমাদের স্টপ করতে হবে। এবং মোহাম্মদ ইউনূস ভেরি ক্লিয়ার বলেছেন, এটা দুইটা ডেট হতে পারে, যেটা আপনি বললেন যে 2000 এই বছরের শেষ দিকে অথবা সামনের বছরের মাঝামাঝি, ডিপেন্ডিং অন মানে সংস্কার প্রক্রিয়া কিভাবে আগায়। কিন্তু ন্যূনতম সংস্কার তো করতেই হবে, একটা সংস্কারের কথা বলে। সরকার যে উদ্যোগগুলো নিয়েছে সংস্কারের, সেটা কি সাফল্য বলা যাবে 5 মাসে? আমি বলবো যে অবশ্যই আপনাকে তো ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করতে হবে। আপনি যখন পেপার লিখেন বা সংস্কারে করেন, আপনাকে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কটা হয়েছে, তার একটা রিপোর্ট জমা দিয়েছে। এখন এই প্রসেসের মধ্যে এখন ইউনূস সরকার সবচেয়ে বড় মানে অবস্টেকল, যে বিরোধী দল মানে রাজনৈতিক দলগুলোকে, স্পেসিফিকলি বিএনপি কে এই ইয়ার মধ্যে আনা, এবং দেখো এটা আমরা করেছি তোমাদের জন্য। বিএনপি বলে যে আমাদের 34 দফা সংস্কার আছে, ঠিক আছে ফাইন, বসো। এই যে তোমাদের 34, আমাদের মধ্যে মিলটা কোথায়? মিলটা নিয়ে আমাদের এগোতে হবে। আমি মনে হয় জামাত ইসলাম অলরেডি ব্ল্যাঙ্ক চেক দিয়েছে ইউনূসকে যে আপনার সংস্কার করে যান, আমরা আছি যতদিন লাগে। তো এখন বিএনপি কে বাগে আনতে হবে। এখন বিএনপি যদি মানে বসে থাকে রাগ করা বউর মতো, তাহলে তো বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হবে। আমার মনে হয় এটা তো হলো যে উপরের দিকে কাজ যে মোহাম্মদ ইউনূস সাহেব করছেন, কিন্তু না, সফট ডিপ্লোমেসি করে যেতে হবে। একভাবে বলা হচ্ছে যে বিএনপি যেন চাপ দেয় সরকারকে চাপ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখে। এটা এই সরকারের শীর্ষ পর্যায়ের থেকেও একটা চাওয়া আছে, যেন বিএনপি সরকারকে চাপে রাখে। ফলে বিএনপি যেটা করছে, বিএনপি একসাথে মনে হচ্ছে কোনো কোনো বক্তব্যে সংস্কার তারা সত্যিকার অর্থে চায়, আবার কোনো কোনো মনে হচ্ছে যে না, তারা দ্রুত নির্বাচন চায়, আগেই নির্বাচন চায়, সংস্কারের আগেই। এরকম আমরা তাদের বক্তব্য থেকে বুঝতে পারছি, মানে দুই ধরনের বক্তব্য আছে।
না, কিন্তু দুই ধরনের বক্তব্য তো, কিন্তু এই ক্রিটিক্যাল টাইমে কিন্তু এটার কোনো একটা ভ্যালু নাই, তাই না? ইউ হ্যাভ টু বি 0-1, তাই না? আমরা সংস্কার চাই, বিএনপি বলতে হবে আমরা ন্যূনতম সংস্কার। ন্যূনতম সংস্কার তুমি কি মিন করছো এটা বলো সরকারকে। এবং যদি সরকার মনে করে যে ন্যূনতম সংস্কার যে ইলেকশন কমিশন সংস্কার, ভোটার তালিকা, তারপরে সংবিধানে যে কিছু অসামঞ্জস্য আছে, সংবিধান পুনর্লিখন হবে না নতুন করে হবে, এই ডিবেটে না গিয়ে যে মিনিমাম কাজগুলো করা দরকার, এই কাজগুলো করে তারপরে ইলেকশন দিলে অ্যাটলিস্ট একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। গুড পার্ট সাম অফ দিস, অলরেডি কোর্ট হ্যাজ স্ট্রাক ডাউন দিস তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ভালো, কিন্তু তার মধ্যে তো অনেক ভুলভ্রান্তি আছে, এইগুলো সংস্কার করা দরকার। কারণ নেক্সট ইলেকশন মোস্ট লাইকলি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই হবে। তার মানে একটা গ্রহণযোগ্যতার ব্যাপার আছে। ইলেকশন ভোট দিলেই হবে না, যে ভোটটা আসলেই সঠিকভাবে দেওয়া হয়েছে সেই জিনিসটা আমাদেরকে মানে জনগণের কাছে এটা মানে অ্যাকসেপ্টেবল করতে হবে। তা না হলে কিন্তু আবার যেই লাউ সেই কদু, লোকজন তখন বিশ্বাস করবে না। বিশ্বাসের একটা বিরাট ঘাটতি হয়ে গেছে। এইটাকে দূর করার জন্য মোহাম্মদ ইউনূস সাহেব ইজ দ্য উপযুক্ত লোক। হি ইজ ভেরি কনফিডেন্ট, মে রাইট। আল্লাহ ব্লেস হিম। আপনি যথার্থই বলেছেন যে রাজনৈতিক সরকারগুলোকে গত কয়েকটা মেয়াদে জনগণ এক ফোঁটা বিশ্বাসও করেনি, একদম বিশ্বাস করেনি, আমরা এটা দেখেছি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের উপরে কিন্তু বিশ্বাস আস্থা রাখতে চায়, তাদেরকে বিশ্বাস করতে চায়, এরকম যাকে বলা হয় যে এই সিমটম আমরা দেখি তার বক্তব্যের মধ্য দিয়ে, মানুষের বক্তব্যের মধ্য দিয়ে। কিন্তু সেই জায়গাগুলো কোথাও কোথাও আমরা ব্যর্থতাও আছে দেখছি। দু একটি কথা বলি, যেটি হচ্ছে প্রথমে যেটি সামনে চলে আসছে, অনেকে বলছেন যাদের কারণে, যাদের আত্মাহুতির কারণে, যাদের স্থায়ী ভিত্তিতে জখম হওয়ার কারণে, অন্ধত্বের কারণে এই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, তাদেরকে এখনও পর্যাপ্ত আর্থিক সহায়তা সরকার দিতে পারেনি। যে প্রতিশ্রুতি এই সরকার দিয়েছিল সেটা করতে পারে। যেমন প্রত্যেক নিহতের পরিবারকে 30 লাখ টাকা দেওয়ার কথা ছিল। আমরা দেখছি, আমি জানি না দুটো তুলনা করা ঠিক হবে কিনা, আমরা দেখছি ব্যাংকগুলোকে এখনও এই সরকার টাকা ছাপিয়ে দিচ্ছে, কিন্তু যারা আত্মাহুতি দিয়েছে বা আহত হয়েছে তাদের ব্যাপারে সামান্য পদক্ষেপ নিয়েছে, অনেকে একদম কোনো সহায়তাই পায়নি। তো এটা কিভাবে দেখবেন আপনি? না, দেখুন, এটা সলভ করার অনেক পথ আছে। আপনার দুই ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট। কারণ ব্যাংক যে মানে সেন্ট্রাল ব্যাংক যে টাকা ছাপাচ্ছে, ব্যাংকিং সেক্টর এটা মানে এটা বলি আমরা যে ওই গাড়ির একটা মানে হুইলের মধ্যে যে আমরা তেল দেই না, সেই তেল, এবং সেই তেল যদি না দেয় ইকোনমির চাকা বন্ধ হয়ে যাবে। তখন আপনি টাকার কথাই বলেন, সংস্কার, সবকিছুই থুবড়ে যাবে। এটা হলো একটা দিক। আরেকটা দিক, বাংলাদেশ গভর্নমেন্টের তো তহবিল খালি হয়ে গেছে এই দুর্নীতির কারণে। এখন তো টাকা আসতে হবে। এখন আমি যেটা মনে করি যে প্রাইভেট ইনিশিয়েটিভ এখানে খুব দরকার। প্রাইভেট ইনিশিয়েটিভ যারা আমাদের বাংলাদেশে ধনবান লোকজন আছেন, মোহাম্মদ ইউনূস তাদের যদি অ্যাপিল করে যে তারা যদি কন্ট্রিবিউট করে টু দিস প্রসেস, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারকে রক্ষা করা, এই বাংলাদেশ গভর্নমেন্ট সরকার মোহাম্মদ ইউনূস যদি সেই অ্যাপিলটা করেন, আমি মনে করি অনেকেই সামনে চলে আসবেন। এবং এখানে যেহেতু আমি ইসলামী অর্থনীতির কাজ করি, ইসলামী অর্থনীতিতে অনেক টুলস আছে, সেই টুলসগুলোকে ইউজ করা যেতে পারে। যেমন ধরেন করদুল হাসানের একটা কনসেপ্ট আছে, মানে সুদমুক্ত ঋণ দেওয়া। এবং ব্যাংকিং সেক্টরকেও গভর্নমেন্ট বলতে পারে যে তোমাদের একটা সার্টেন পার্সেন্টেজ তোমরা সুদমুক্ত ঋণ দাও, যে সমস্ত মানে অগাস্ট বিপ্লবের লোকজন আহত হয়েছে, নিহত হয়েছে অথবা পঙ্গুত্ব করেছে। এটা কিন্তু সরকার একা পারবে না, সরকারকেই সবকিছু। সরকার আলাদিন চারাগ নেই, তাই না? ওদের আপনি যদি দেখবেন যে হিস্টোরিক্যালি যে ওদের রেভিনিউ কালেকশন পার্সেন্ট জিডিপি, ইট ইজ দ্য ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন সাউথ ইস্ট এশিয়া। রাইট, রাইট। এবং আমাদের ইকোনমি গ্রো করছে, কিন্তু আমাদের ট্যাক্স রেভিনিউ আসছে না। তার মানে এখানে একটা বিরাট আন্ডারগ্রাউন্ড ইকোনমি অপারেট করছে। এই আন্ডারগ্রাউন্ড ইকোনমি সব দেশেই আছে, কিন্তু আমার একটা মানে গবেষণায় আমি দেখিয়েছি যে 40% অফ দ্য ইকোনমি ইজ আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড হলে কি হয়, যেহেতু এটা কোনো ফর্মাল ট্রানসাকশন নেই, ডেটা নেই, সরকারও তাদেরকে কাছ থেকে ট্যাক্স আদায় করতে পারে না, কিন্তু সেই ইনস্টিটিউশনগুলো সরকারি ইনফ্রাস্ট্রাকচার ইউজ করছে
কিন্তু বিনিময়ে কিছুই দিচ্ছে না। তো এটা একটা লং টার্ম প্রসেস, কিন্তু শর্ট টার্ম প্রসেসে রাইট নাও আমি মনে করি যে এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আমাদের আহত ভাই বোনদের, নিহত ভাই বোনদের পরিবারকে দেখতে হবে। সরকার এটা একা পারবে না। না, যেটা এবং হচ্ছে হ্যাভিং যে সেড দিস, আপনি জানেন যে যারা যে কমিটি করেছে, যারা এবং তারা কিন্তু আমার একটা হিসাব দেখলাম 190 কোটি, 9 তারাকে কোটি। পয়সা বাই পয়সা হিসাব দিয়েছে কত টাকা ওদের মানে দেওয়া হয়েছে। কিন্তু স্পিডটা বাড়াইতে হবে, এবং এট দি সেম টাইম যেটা হয়, অনেক ফ্রড শুরু হয়ে গেছে, তাই না? হয়তো সে আঘাত হয়নি, তার ফ্যামিলি হয়নি, তারা ফ্রড ডকুমেন্ট ওরা সাবমিট করছে। তাদেরকে কিন্তু এগুলো ভেরিফাই করতে হবে যাতে টাকাটা আসল লোকের কাছে যায়। তো এটা একটা সহজ কাজ নয়, কিন্তু আমি কিন্তু আমি নিরাশ নই, কারণ তারা কাজটা শুরু করেছে, এটা সময় লাগবে। এবং যতটা স্পিডে আপনি ভাবছেন, এই স্পিডটাকে আনার জন্য গভর্নমেন্টকে প্রাইভেট সেক্টরের দিকে, জনগণের কাছে হাত বাড়াতে হবে। এবং ইসলামিক টোলস গুলো যেটা আছে, জাকাতের টাকা দেওয়া যেতে পারে ওদের কাছে, এই কনসেপ্ট গুলো আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। কেন আমি বলছি, 90% অফ দ্য লোক আর মানে ইসলাম ধর্মাবলম্বী, তারা কিন্তু জাকাত দেয়। এই ব্যাপারগুলো যদি আমরা আনতে পারি, এবং এটা কিন্তু খুবই শর্ট টার্মে আনা যায়। যেমন ধরেন, সেন্টার ফর জাকাত ডেভেলপমেন্ট বলে একটা অর্গানাইজেশন, আমি ছিলাম এটার প্রতিষ্ঠার পিছনে আর কি। ওরা জাকাত কালেকশন করে বিভিন্ন জায়গায় উল্লেখযোগ্য মানে টেনজিবল ওরা বেনিফিট দিচ্ছে। তো এই জাকাতের ইয়াটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি, কালেকশন করতে পারি, এই টাকা দিয়ে এই দুস্থ পরিবারগুলো আমরা খুব তাড়াতাড়ি রিহ্যাবিলিটেট করতে পারি। মানে দুস্থ বলতে আমরা যারা নিহত হয়েছেন তাদের ফ্যামিলিকে, যারা আহত হয়েছেন তাদেরকে, যারা পঙ্গুত্ব বরণ করেছেন। এই জাকাত একটা টুল হতে পারে। জাকাতটা আমাদের ম্যান্ডেটরি ইবাদত। আমরা করদুল হাসানের ব্যাপারটা, যে যারা ধনী লোক আছে, ঠিক আছে, আমি যারা ধরেন একটা পরিবার হয়েছে, তোমাকে আমি করদুল দিলাম, তুমি এটাতে তোমার জীবন নির্বিকার চালানোর চেষ্টা করো, তুমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। আরেকটা কনসেপ্ট আমি প্রায় বলি, ওয়াক অফের কনসেপ্ট ইসলামে আছে, যে একটা ধনাঢ্য ব্যক্তিরা টাকা একটা ট্রাস্টের মধ্যে দিয়ে দেয়, ট্রাস্ট গুলো বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে। যে কথাটা মানে আমাদের মোহাম্মদ ইউনুস আগে বলতেন সোশ্যাল বিজনেস, এই সোশ্যাল বিজনেস এন্টার কনসেপ্ট কেম ফ্রম ওয়াক অফ বলে একটা ইনস্টিটিউশন আছে, যে পারপিচুয়াল চ্যারিটি। এগুলো আমরা খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে পারি। কাজ ইজ দেয়ার। মানে আপনি যদি চান, যেমন ধরেন আপনার সংস্কার কমিটির কাজ তারা করতেছে, কিন্তু আমি যেই প্রস্তাবগুলো দিলাম, এই কাজ ইজ কমপ্লিট, অল ইউ নিড টু ডু ইজ ইমপ্লিমেন্ট এন্ড সদিচ্ছা। তো আমার একটা ইচ্ছা ছিল, আমার যে একটা সুযোগ হয়, মোহাম্মদ ইউনুস সাহেবকে আমি নিজে এই কথাগুলো বলার আর কি। মানে এইগুলো যদি শোনেন, অনেক সময় হয় কি, আমাদের আমাদের অনেক আপনি এখানেই বলেন, আমরা দেখি। আপনি এখানেই ডক্টর এই কথাটা, যেমন ধরেন জাকাতের আমার আরেকটা কাজ আছে, যে জাকাত যদি আমরা, এটা ম্যান্ডেটরি ইবাদত, জাকাত যদি আমরা রেগুলার মানে ঠিকভাবে কালেক্ট করি, এবং গভর্নমেন্ট যদি একটা ইনিশিয়েটিভ নেয়, এবং যেই জাকাত দিয়ে যে কালেকশন হবে, আমার ক্যালকুলেশনে ইট কুড বি 4% অফ ইউর জিডিপি পার ইয়ার। 4% অফ জিডিপি যদি আপনি জাকাত কালেক্ট করতে পারেন, তাহলে যারা আজকে জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লবে নিহত, আহত এবং পঙ্গুত্ব বরণ করছেন, তারা সবাই জাকাতের আন্ডারে আসবে। এই জাকাত ইজ দিয়ে দেওয়া, তাদেরকে এম্পাওয়ার করা, এটা ইজিলি করা যেতে পারে। এখন কথা হলো যে জাকাত কিন্তু লোকজন দিচ্ছে, আপনিও জাকাত দিচ্ছেন। আপনার জাকাতটাকে যদি একটা সেন্ট্রালাইজ ফর্মে আনা যেত, তাহলে এটা যদি একটা কালেকটিভ যে একটা অ্যামাউন্ট হতো, সেই অ্যামাউন্ট দিয়ে যে লোকজনকে আমরা আরো বেশি মানে রিচ করতে পারতাম। সাদাকার ব্যাপার আছে, অনেকে আমরা সাদাকা দেই, আমরা মানে চ্যারিটি দেই, টাকা দেই, এবং এইগুলো যে সেন্ট্রালাইজ ফর্মে চিন্তা করা। আমার কথা হলো যে আমাদের যে ডেভেলপমেন্টাল প্যারাডাইম, এই ডেভেলপমেন্টাল প্যারাডাইমে আমাদের কিন্তু এই কনসেপ্টগুলো কখনই আমরা আনিনি। আমরা এনেছি কত টাকা ফরেন ডোনেশন পাবো, কত টাকা এইটা পাবো, কোন গভর্নমেন্ট আমাদেরকে সাপোর্ট করবে, কিন্তু আমাদের যে ইন্টারনাল যে মেকানিজম আছে, এই মেকানিজমগুলো আমরা কখনো ইউজ করিনি। কখনো কোনো ডেভেলপমেন্ট প্ল্যানে আমরা এই ইয়াগুলো মানে এই টুলসগুলোকে আমরা মানে ধরতে পারিনি। ইট হ্যাজ নাথিং টু ডু রেডিক্যালিজম, ইট হ্যাজ নাথিং টু ডু জামাত ইসলামী। It is a tools that is being used. You do not have to be Muslim to do this. জাকাত আপনি মুসলমান হলে দিবেন, কিন্তু জাকাতের টাকা আপনি, অনেক ফকোয়া বলে যে সবাইকে, দুস্থ লোকদেরকে বিতরণ করা যাবে। আপনার সাদাকা সবার জন্য বিতরণ করা যাবে। ওয়াক অফের অ্যাক্সেস সবার প্রতি আছে। এই ব্যাপারগুলো আমি একটু অবাক হয়ে যাই
নিজেও অর্থনীতিবিদ বলে গত 50 বছরের বাংলাদেশ ডেভেলপমেন্ট প্যারাডাইম, বাংলাদেশের রূপকার, তারা কখনো এটা চিন্তা করেন। তারা মনে করেন সেকুলারিজম মানে এনিথিং হ্যাজ এ রিলিজিয়াস রুট, এটাকে আমাদের মানে রাইট, কিন্তু মানে ধরেন বাদ দিতে হবে। আমি আরেকটা জিনিস বাংলাদেশে অ্যাড করছি। দেখুন, আমরা সংস্কৃতি চিন্তা করি, আমরা সংস্কৃতি অধ্যয়ন করি, আমরা এরিস্টটল পর্যন্ত চলে যাই, তাই না? যেখানে যত নির্যাস আছে, রবীন্দ্রনাথ বলেছেন এটাকে সবাইকে মানে আহরণ করে আমাদেরকে উন্নতির দিকে ফিরে যেতে হবে। কিন্তু ইসলামের সেই প্যারাডাইমটা সাইডটা বরাবরই মানে উপেক্ষিত থেকে গেছে। এটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে, যেহেতু 90% মুসলিম। ইট হ্যাজ নাথিং টু ডু মেকিং দি কান্ট্রি ইসলামিক অর সামথিং। আই এম নট রিয়েলি, আই ওয়ান্ট এ স্টেট যেখানে সব ধর্ম বর্ণ মানুষ মানে সমতার ভিত্তিতে থাকবে। আর এই যে কনসেপ্টের কথা, চ্যারিটির কনসেপ্টটা শুধু ইসলাম ধর্মে না, অন্য ধর্মেও আছে। যে এই ব্যাপারগুলোকে কোঅর্ডিনেট করা, এই ব্যাপারে আমরা কখনোই আমরা সময় দেই না, আমাদের বুদ্ধিজীবীরা সময় দেন না। ওনারা সবসময় মনে করেন সেকুলারিজম মানে ধর্মকে বাদ দেওয়া। সেকুলারিজম ডেফিনেশন ধর্মকে বাদ দেওয়া না, সেকুলারিজম ডেফিনেশন সব ধর্মের প্রতি সমান মানে রাইট। মানে ইকুয়াল দৃষ্টিভঙ্গি থাকা। এই প্যারাডাইমে আমাদের আবার নতুন করে চিন্তা করতে হবে। আমি এর মাধ্যমে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, যারা সংস্কার কর্মীরা আছেন, যারা সমন্বয়করা আছেন, তারা এই কথাগুলো শুনবেন। এই কথাগুলো, এই প্যারাডাইমগুলো রাষ্ট্রীয় ডেভেলপমেন্ট প্ল্যানে, 5-year প্ল্যান, 10-year প্ল্যানে এটাকে আমাদের ইনকর্পোরেট করতে হবে, যাতে ফিউচারে এটার ফল আমরা আরো বেশি দেখতে পাই। জি, আশা করছি তারা আপনার কথা শুনবেন। কিন্তু আমি একটু বিরোধীতে যেতে চাই, তার আগে যে প্রশ্নটি করতে চাই, কনভেনশনাল যে ওয়ে রেভিনিউ আদায় করতে পারে সরকার, ট্যাক্সিং বা ইনকাম ট্যাক্স বা অন্যান্য ট্যাক্স, যেমন আমরা দেখছি সম্প্রতি সরকারের পক্ষ থেকে বিভিন্ন সেবা এবং পণ্যের উপরে ট্যাক্স বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে, উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মাধ্যমেও তো এই সেবা করা, আপনি যে কথা বলছেন, মানে এটার বিকল্প এটা তো হতে পারে। আমি কীভাবে দেখবেন বিষয়টা, আমরা বিরতি থেকে ফিরে এসে আবারও আলোচনায় ঢুকবো 7 দিনের বিশ্বে। আপনারা যারা দেখছেন আশা করছি সাথে থাকবেন, আমরা একটু পরই ফিরে আসছি। 7 দিনের বিশ্বে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি আমাদের অতিথি ডক্টর এম কবির হাসানের কাছে। তার কাছে যেহেতু জানতে চাইব যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তিনি লন্ডনে যাচ্ছেন এবং এরপরে আমেরিকায় তিনি থাকবেন, সেখানে চিকিৎসা নেবেন এরকম বলা হচ্ছে। তো তার এই যে এতদিন কিন্তু গত যে আমরা দেখেছি শেখ হাসিনার সময় তিনি কারারুদ্ধ হয়েছিলেন বিভিন্ন মামলায়, দুর্নীতির মামলায় বিশেষ করে। এরপরে তিনি বের হয়েছেন, মানে এখন সেসব মামলা থেকে রেহাই পেয়েছেন। তো তার এই সফরের রাজনৈতিক তাৎপর্য কি, আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, বিফোর আই আনসার দিস কোশ্চেন, আপনি বিরতি যাওয়ার আগে একটা কথা বলেছিলেন যেটা ট্যাক্সের মাধ্যমে তো করা যায়, কিন্তু বাংলাদেশের জনগণ তো ট্যাক্স দেয় না। আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দিলাম, আমাদের রিগ্রেসিভলি আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কমে যাচ্ছে, এবং ইট ইজ এফেক্টিং আওয়ার ডেভেলপমেন্টাল প্ল্যান প্রসেস এন্ড এক্সিকিউশন। এখন আমার একটা প্রস্তাব ছিল, যেহেতু বাংলাদেশের জনগণ যারা মুসলিম ইসলাম ধর্মাবলম্বী, জাকাত ইজ ওয়ান অফ দি 5 পিলার্স অফ ইসলাম, এবং তারা জাকাত দেয়, এবং এমন যদি একটা সিস্টেম আমরা ডেভেলপ করতে পারি, এবং এটা ইজিলি করা যায়, যে মালয়েশিয়াতে অলরেডি আছে, যে আপনার মনে করেন বছরে ট্যাক্স হলো 100 টাকা, আপনি জাকাত দিলেন 50 টাকা, তাহলে আপনি 50 টাকা সরকারকে ট্যাক্স দিবেন আর 50 টাকা জাকাত দিবেন, কিন্তু জাকাতের ফান্ডটা যাবে গভর্নমেন্টই কালেক্ট করবে। তাহলে দেখবেন যে আপনার ট্যাক্স কালেকশন মাল্টিপল হারে বেড়ে যাচ্ছে। এবং এটা কিন্তু ইউটোপিয়ান থিঙ্কিং না, মালয়েশিয়াতে ওরা ইমপ্লিমেন্ট করেছে, তার সুফল পাচ্ছে। আপনি কি জানেন মালয়েশিয়াতে 50% মুসলিম মেজরিটি কান্ট্রি হয়ে ওদের কোর পভার্টি ইজ লেস দেন 1%, বিকজ দে হ্যাভ ইউজ দি টোল অফ জাকাত প্রপারলি। আমরা এক্সাম্পল আনতে পারি কর্দুল হাসান ফ্রম পাকিস্তান, আকওয়াদ বলে একটা বিরাট অর্গানাইজেশন, গ্রামীণ ব্যাংকের মতোই। দে হ্যাভ রিচড আউট টু different segments of the population and making a very significant impact in poverty alleviation, employment generation. এখন আমি আপনার প্রশ্নে আছি, খালেদা জিয়া তো এটা ওভারডিউ, অনেকবার চেষ্টা করেছে। ভদ্রমহিলা 78 years old, ওনার শরীরে অনেক ধরনের অসুখ আছে, এবং যেহেতু উনি দেরি করেছেন বলে ওনার যদি আগে যেতে পারতেন
হয়তো তার যে ডিগ্রেডেশন আর কি বডির, সেটা অনেক কমানো যেত। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ফাইনালি শি ইজ লিভিং, এবং গুড চিকিৎসা পাবেন আশা করি। কিন্তু এটা শুধু ওনার চিকিৎসা সফর নয়, এটা রাজনৈতিক সফরও। কারণ উনি তো দি লার্জেস্ট রাইট নাও দি পলিটিক্যাল পার্টির হেড। উনি ওনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার আছেন, এটার সাথে উনি আলাপ করবেন অবশ্যই। ওনার ছেলে মানে ভাইস চেয়ারম্যান তারেক রহমান আছেন লন্ডনে, ওনার সাথে আলাপ হবেন। আমেরিকা ইজ এ বিগ প্লেয়ার, এবং অনেকে বলে, আমি ঠিক এটা সত্যতা খুঁজে পাই না, বাট আমেরিকার টেসিড সমর্থন তো আছেই বাংলাদেশের কারেন্ট গভর্নমেন্টের প্রতি। সুতরাং আমেরিকাকে দরকার, কারণ ইন্ডিয়াকে ট্যাকেল করতে হলে আমেরিকার ব্লেসিং দরকার। কারণ ইন্ডিয়া এত বছর ধরে ভারতকে দিয়ে খেলা খেলাতে চাইছিল, এখন ভারত থেকে আমাদের ফিরে আসতে হবে। আমরা ভারত নির্ভরতা যেই জিনিসটা হয়েছিল, সেই জিনিস শেখ হাসিনার আমলে এভরি সেক্টরে সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সার্বভৌম দেশ। আমাদের দেশে কমিউনাল রায়ট নাই আমাদের দেশে, আমি মোদ্দা কথাই বলছি, আমি বলছি না যে ফ্লেয়ার আপ এখানে নাই, কিন্তু অ্যাজ এ জেনারেল আমরা পিসফুল নেশন। এবং ভারত এখনো কন্টিনিউয়াসলি যেগুলো প্রপাগান্ডা করে যাচ্ছে, এটা ঠিক না। নট অনলি দ্যাট, at least the minimum I would ask the Yunus government, ask at the top level the ভারতীয় গভর্নমেন্ট, কারণ শেখ হাসিনা এখন 2-3টা রুমের মধ্যে আবদ্ধ আছেন সেফ হাউসে। উনি যে কোথায় আছেন মেনে লোক জানেন। সেফ হাউস ইজ এ ডেফিনেশন। উনি কেমন করে এই বক্তৃতা দেন, এই জিনিসটা ভারত সরকারকে কড়া নোট পাঠাতে হবে। আমাদের একজন কনভিক্টেড আসামি তোমার দেশে আছে, আমাদের বন্দি প্রত্যর্পণ একটা চুক্তি আছে, অ্যাটলিস্ট তোমরা যদি কোনো কারণে তাকে নাও, তার যেন কথাবার্তা বলে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে যেন হস্তক্ষেপ না করে। আরেকটা ব্যাপার হলো, শেখ হাসিনা যদি বুদ্ধিমান হইতো শিশু স্ট্যাপ ডাউন, কারণ শেখ হাসিনা যদি স্ট্যাপ ডাউন না করে, আওয়ামী লীগ এখন একটা বড় দল, অন্য নেতৃত্ব গড়ে উঠতেছে না বাংলাদেশে, তাই না? তার ভয়ে আছে। এখন যদি সে ছেড়ে দেয় ফর গুড, একটা নতুন আওয়ামী লীগ জন্ম দিবে, কারণ বিরোধী দল ছাড়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। এবং আওয়ামী লীগের এখনো 30% জনপপুলেশন আছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। ইয়েস, তারা দেওয়ার ব্যাডলি ম্যানেজ, ব্যাডলি গাইডেড, এই জন্য যারা করাপশনে এগিয়ে যাচ্ছে, কিন্তু সুযোগ তো দিতে হবে। কিন্তু শেখ হাসিনাকে গদিতে রেখে সেটা সম্ভব না। ভারত সরকারকে এটা তাড়াতাড়ি বুঝতে হবে, তাদের সব এগ 1%-এর উপরে ছেড়ে দেওয়াটা ঠিক হচ্ছে না। আমি একটু অবাকই হচ্ছি, ভারত তো সেইভাবে চিন্তা করে না। ওদের র অ্যানালাইসিস এভরিথিং, দে রিয়েলি কাট শেখ হাসিনা অফ। ঠিক আছে, শেখ হাসিনা 15 বছর অনেক কিছু ভারতকে দিয়েছে, উই গ্রেটফুল, give her a safe passage, safe abode, house and everything, you খাও দাও ঘুমাও, কিন্তু তার বাইরে আর তুমি কিছু যাও না। ভারত যদি চায় যে, অফকোর্স ভারতের অনেক ইনফ্লুয়েন্স আছে, তার র ইন্টেলিজেন্স এজেন্সি, or develop a new Awami League which will be not like previous Awami League, which will be Awami League before 1975 শেখ মুজিব বঙ্গবন্ধু, যেখানে উনি আওয়ামী লীগকে গড়ে তুলেছেন, সারা জীবন গণতন্ত্রের জন্য উনি সংগ্রাম করেছেন, উনি শেষ পর্যন্ত স্বৈরাচারের জন্ম দিয়েছেন। এই রকম যাতে না হয়, কারণ আমার তো বন্ধু বান্ধব আছে আওয়ামী লীগকে পছন্দ করে। একটা সোসাইটিতে কেন হবে না? আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা, এই যে জুলাই বিপ্লব ছিল, যে আমরা মত প্রকাশের স্বাধীনতা আমাদের ছিল না, আমরা আমাদের মনের কথা বলতে পারতাম না, আমরা লাইন ধরে কথা বলতাম, আমরা বুদ্ধিজীবী ক্রিয়েট করেছি, তারাও মুখ যারা বুক ফাটে তো মুখ ফাটে না, এই ধরনের অবস্থা। এরকম তো হওয়া উচিত না। বুদ্ধিজীবীরা যারা সমাজের একটা অভিভাবক, তারাও কিন্তু সেই ব্যান্ড ওয়াগনে পড়ে গেছে, এবং দেশটা এমন একটা দিকে গিয়েছে, এটা আল্লাহর রহমত। এই ছাত্র জনতা দেশকে বাঁচিয়েছে আসলে, তা না হলে দেশ কোন দিকে যেত আল্লাহই ভালো জানে। Having said this, the government with corruption too also has done some good thing. We have to also recognize this. পদ্মা সেতু হয়েছে, হওয়া দরকার ছিল, টাকা বেশি করা হয়েছে করাপশনের কারণে। আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার হয়েছে যেটা দেশের জন্য ভালো, কিছু কাজ ভালো হয়েছে। আমাদের যখন ইয়া হয়, একটা পতিত সরকারকে সবকিছু খারাপ বলা শুরু করি, আর যে ইট সিমস টু মি দি উইনার রাইটস দি হিস্ট্রি, এটা কিন্তু হওয়া উচিত না। হিস্ট্রির গতিতে আগানো দরকার। যে ভুল করেছে সেই ভুলগুলোকে শুদ্ধ হওয়ার চেষ্টা দেওয়া দরকার। এই জন্য আমি মনে করি যে এই খালেদা জিয়া তার এই মিটিংয়ে উইদাউট বিং রিভেঞ্জফুল, রিয়েলি এই স্টোরিটা সামনে নিয়ে আসা উচিত যে আমরা বহুদলীয় গণতন্ত্র চাই, কিন্তু শেখ হাসিনা যেটা করেছে সেটাকে এমফাসাইজ করা দরকার।
উইথ হার প্রবাবলি ইটস নট পসিবল। আবার আপনি প্রশ্ন করতে পারেন যদি আওয়ামী লীগ ওকে চায় তাহলে অসুবিধা কি? কিন্তু আমি মনে করি আওয়ামী লীগের মেজরিটি যারা বেনিফিশিয়ারি ছিল ডিউরিং 14-15 ইয়ার্স, তারা শেখ হাসিনা, কারণ শেখ হাসিনা তাদেরকে রক্ষা কবচ দিতে পারে। কিন্তু যে নতুন আওয়ামী লীগ যারা চিন্তা করে, জুলাই বিপ্লবের সাথে কিন্তু অন্য দলও জড়িত ছিল, যারা ইয়াং, যারা আওয়ামী মনোভাবাপন্ন, তারা কিন্তু এই অন্যায়কে, এই মানে দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তারা একটা সুন্দর জীবন চাই। আপনি জানেন যে কোটা আন্দোলন থেকে একটা সরকার পরিবর্তন, তারা তো একটা সুস্থ জীবন চেয়েছে, তারা একটা চাকরি চায়, তারা বিয়ে করতে চায়, সংসার শুরু করতে চায়, অথচ ওরা সেটা পাচ্ছে না। বাংলাদেশে এই কথাটা মানে চাউর হয়েছে। অনেক ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে কাজ করে, আমাকে প্রায়ই আমার নিজের আত্মীয় স্বজন বলে, ইয়াং জেনারেশন আওয়ামী লীগ করে, বলে যে দেশে আর থাকতে পারবো না, তারা দেশ ছেড়ে চলে যায়। কারণ ইন্ডিয়ান লোকরা এসে মাতব্বরি করে সব জায়গায়। যে জিনিসটা পাকিস্তান আমলে ছিল, যে ওয়েস্ট পাকিস্তানে এসে বাঙালিদের মাতব্বরি করতো, তারা তাদের ইগোতে লাগে, বলে যে হোয়াই the Indian guys coming and telling us, making us feel a second type citizen. আমরা তো এরকম না। ইন্ডিয়া অফকোর্স আমরা চাই, প্রতিবেশীকে আমরা করতে পারবো না, কিন্তু সেই প্রভুত্ব এবং দাসত্বের মধ্যে নাই। উই ওয়ান্ট ফ্রেন্ডশিপ, উই ওয়ান্ট সামথিং ফ্রম ইউ, we will give you something. You have a big market in Bangladesh, but play the game according to us, so that আমরা বড় হই। আমরা বড় হলে ইন্ডিয়ার জন্য ভালো, এবং ইন্ডিয়া তার একটা মার্কেট পাবে। আর এখানে তো জিওগ্রাফিক্যাল এই লোকেশনের একটা ব্যাপার, সেভেন সিস্টার্স নিয়ে ইন্ডিয়ানকে আসলে চিন্তা করতে হবে। যদি ইন্ডিয়া যদি আমাদের একটা আনস্টেবল বাংলাদেশ চায়, তাদের মতো করে ক্রুক ক্ষমতা রাখতে চায়, এবং ইন্ডিয়া প্লেড এ ডিরেক্ট রোল, তাই না? এই 15 বছরে ইন্ডিয়াকেও তার থট প্রসেস থেকে বেরিয়ে আসতে হবে। জি, যেটি জানতে চাইবো যে বাংলাদেশে গত 15-16 বছরে যে পলিটিক্যাল সরকার ছিল, তাদের সময়ে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই, খুবই কম হয়েছে। এই এফডিআই আসলে একটা উন্নত দেশ তৈরিতে মানে কীরকম ভূমিকা রাখতে পারে, এবং একই সঙ্গে এই বর্তমান সরকার এফডিআইয়ের ক্ষেত্রে কি করতে পারে? আমরা দেখছি যে সৌদি আরবের থেকে বলা হচ্ছে যে তারা আগ্রহ প্রকাশ করেছিল এই এফডিআইয়ের জন্য, বিশেষ করে তাদের যে আরামকো রয়েছে, তেল, গ্যাস ইত্যাদি এই খাতে তারা বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু শেখ হাসিনার যে সরকার ছিল তারা এই বিষয়ে আগ্রহ দেখায়নি। নতুন করে আগ্রহ দেখিয়েছে এই অন্তর্বর্তী সরকারের কাছে। সেইটা কতখানি তাৎপর্যপূর্ণ, এবং এফডিআই এর ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে? দেখুন, এফডিআই পিছনে অর্থনৈতিক সূত্রটা হলো, এফডিআই একটা দেশে আসবে যদি সে দেশে দেখে ওদের রাজনৈতিক পলিটিক্যাল স্টেবিলিটি আছে। এবং গত 15 বছরে সবাই দুনিয়া তো দেখছে, তাই না? শেখ হাসিনা যতই ঢোল ঢাল পাঠাক, লোকজন তারপরে ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু গত 3টা ইলেকশন ওয়াজ ম্যানুফ্যাকচার্ড স্টেজ ইলেকশন, তাই না? বিভিন্ন নাম দিয়েছেন, আপনারা জানেন, বারবার আলাপ করেছেন। এগুলো কিন্তু ওয়ার্ল্ড যারা আরামকোকে অ্যাডভাইস করছে, তাই না? আরামকো তো ইন্টারন্যাশনাল এক্সপার্ট আছে, তারা বলছে ইট ইজ নট রিয়েলি সেফ কান্ট্রি টু গো। তারপরেও আরামকো চেয়েছিল যে আসার জন্য। এখানে জিও পলিটিক্স, কারণ ইন্ডিয়া আরামকোকে ঢুকতে দেবে না, কারণ ইন্ডিয়া ওয়ান্টস টু কবজা করতে যাচ্ছে। আপনারা জানেন ইলেকট্রিসিটি অন্যান্য ব্যাপার নিয়ে যে সমস্ত কেলেঙ্কারিগুলো হয়েছে। কিন্তু আরামকোকে যে আবার ফিরে এসেছে, আই এম ভেরি প্লিজড। এবং সরকার কিন্তু এটাকে গ্র্যাব করা দরকার, কারণ আরামকোর সেই ফেসিলিটি আছে, ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। তারা গ্যাস এক্সপ্লোরেশন, অয়েল এক্সপ্লোরেশন, এই ব্যাপারগুলো বাংলাদেশকে সাহায্য করতে পারে। আবার এখানে ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স, এখানে টাকা পয়সার লেনদেন আছে, আমেরিকা আসবে, ইন্ডিয়া আসবে, কোন কোম্পানি এখানে এক্সপ্লোর করবে। নট অনলি দ্যাট, আপনি ইরানের দিকে তাকাতে পারেন। ইরানেরও কিন্তু অনেক ধরনের ক্যাপাবিলিটিস আছে এই সমস্ত সেক্টরে হেল্প করার জন্য, এবং সাশ্রয়ী এবং অল্প পয়সায়। তো এইটা একটা ভালো সংবাদ দিলেন, আমি এটা জানতাম না। যত তাড়াতাড়ি আমরা পলিটিক্যাল স্টেবিলিটি আসবে, তত আমাদের এফডিআর পরিমাণ বাড়তে শুরু করবে। কারণ মানে বাংলাদেশ ইজ এ বিগ মার্কেট, 180 মিলিয়ন পিপল। There is a lot of things you could sell, সার্ভিস থেকে শুরু করে, ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে, এবং এগুলো করার জন্য পলিটিক্যাল স্টেবিলিটি দরকার। সেই পলিটিক্যাল স্টেবিলিটিটা শেখ হাসিনা ফেসিবাদের নামে ধ্বংস করে দিয়েছে গত 15 বছর। ওয়েস্ট কিন্তু আর সেই লাইনে হাঁটছে না।
West democracy is still the dominant form of government of many countries, এবং ডেমোক্রেসি স্টেবিলিটি যদি আসে, বহুমতের ব্যাপার আসে, তাহলে ফরেনাররাও স্বস্তি বোধ করবে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ওদিন আমার এক ছাত্রের সাথে আলাপ হচ্ছিল যে চাইনিজ বলে যে তোমরা আমেরিকার প্রতি কেন, তোমরা তো নিজেরাই বড় কান্ট্রি। বলে যে দেখো, out of all this world, America has institution, political stability. আমাদের টাকা in the long run will be safer in America than in other countries. আপনি কি জানেন চাইনিজরা in America is about $2 trillion ওরা ইনভেস্ট করে। কেন ওরা চায়নায় করে না, কেন ওরা আমেরিকায় করে? কারণ তারা সেই ইনস্টিটিউশন দেখেছে, পলিটিক্যাল স্টেবিলিটি দেখেছে। এই যে ডোনাল্ড ট্রাম্প পাগলা প্রেসিডেন্ট হতে যাচ্ছে, আপনি দেখবেন he will mellow down. This guy has a narcissistic psychology. So, he will tell the whole world is coming to Mar-a-Lago, to kiss his ass. That's his word, right? So he likes the attraction and power. And this is true. But once he goes to the presidential seat, president কিন্তু আমেরিকাতে is not like queen or even prime minister of Bangladesh. তার হাত তো অনেকভাবে বাঁধা, সে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে না। একটা টোল আছে এক্সিকিউটিভ অর্ডার, যেহেতু কুইকলি একটা ডিসিশন নিতে, কিন্তু এক্সিকিউটিভ অর্ডারও কোর্ট তাকে স্ট্রাইক ডাউন করতে পারে, কংগ্রেস স্ট্রাইক ডাউন করতে পারে। তো আমেরিকান ইনস্টিটিউশন এমন ডেভেলপ করেছে যে জুডিশিয়ারি অ্যান্ড লেজিসলেচার তার আষ্টে প্রষ্টে তার হাত পা বাঁধা। এবং হিস্টোরিক্যালি যা হয় আমেরিকান ইলেকশনে, এবার তো তিনটাতেই ওরা জিতে এসেছে, সিনেট, কংগ্রেস এবং প্রেসিডেন্ট। মিড টার্ম ইলেকশনে নেক্সট টাইমে ওরা লুজ করে 1 or 2। আপনি জানেন কংগ্রেসে এসে 1-2 সিটের মেজরিটি। এবং আমি দেখছি, আমি পড়ছিলাম আজকে যে ওরা কাম আপ উইথ এ বিগ মেগা ডিল, দে ওয়ান্ট টু পাস। ইট উইল নট বি দ্যাট ইজি। আমেরিকান যেই ডেমোক্রেসি, যেটা যে পরমত সহিংসতা, ওরা ফাইট করে, কিন্তু when it comes to making a decision, they want to have the majority reflection on their laws, rules and regulations. And আমি pretty much বিশ্বাস যে এই ডোনাল্ড ট্রাম্পকে আপনি দেখছেন 20 তারিখের পরে there will be different ডোনাল্ড ট্রাম্প। যদি আমি ডোনাল্ড ট্রাম্পের ভক্ত নই, but he will not be like crazy Donald Trump he used to be in 20 election. January 6 এর কথা আপনি বলেছিলেন, তারা এটা নিয়ে পার্টি করছে। Of course, that was their whole thing. They lost because of this thing. But the court system in America, without any doubt, verdict দিয়েছে, there was no election interference. It was done properly. Joe Biden won fair and square. Now, but এটা কিন্তু তার একটা, এবার আবার প্রেসিডেন্ট হওয়ার পিছনে কিন্তু একটা ইম্প্রেসিভ উইশ করেছে, এবং সেটাই সে এনজয় করতেছে for the time being, showing the world, hey look, I was right. So this is it's going to continue, and I'm not surprised. You'll probably see a few hiccups, but after January 20 things will look different. January 20, হ্যাঁ, আশা করছি যে জানুয়ারি 20 পরে আপনি বলতে চাচ্ছেন যে প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থাটা রয়েছে সেটার কারণে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যেটা করেছে এবার হয়তো সেটা করতে পারবে না, এরকম কিছু বলতে চাচ্ছেন কিনা? আমি এক্স্যাক্টলি রাইট। এখন কারণে করবে না, তাছাড়া সে অনেক শিক্ষাও পেয়েছে ফার্স্ট টার্মে। সে তো পলিটিশিয়ান না, সে বিজনেসম্যান, বিকেম accidental president, but he didn't know all the these fine details of একটা প্রশ্ন না করে পারছি না। বিজনেসম্যানের আশপাশে আরো দুই একজন বিজনেসম্যান জড়ো হয়েছে, বিশেষ করে একজনের কথা বলবো, ইলন মাস্ক। তো তার তাৎপর্যপূর্ণ, তিনি যেভাবে বলা হচ্ছে কন্ট্রোল করছেন ডোনাল্ড ট্রাম্পের পটেনশিয়াল যে পলিসি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে নতুন প্রশাসনে, সেগুলোতে এইটাকে অনেকে বলছেন যে এইটা হচ্ছে যে একভাবে নতুনভাবে সামন্তীয় ব্যবস্থায় ফিরে এসছে, এরকম করে বলছেন। আমি জানি না আপনি তাদের সাথে একমত হবেন কিনা। এবং তিনি কন্ট্রোল শুধু আমেরিকাকে করছেন না, তিনি ইটালি, জার্মানি, ইংল্যান্ড, এসব জায়গার, এসব দেশের পলিটিক্স এগুলোতেও তিনি মন্তব্য করছেন এবং প্রভাব পড়ছে। আপনি কি বলবেন?
আমি যে সংক্ষেপে দেখুন, ফার্স্ট অফ অল আমি যেটা বললাম বিজনেসম্যান, এবং হি ইজ ডোনাল্ড ট্রাম্প ইজ এ বিজনেসম্যান পার এক্সিলেন্স। সো হি ব্রট, আপনি যদি দেখেন তার ক্যাবিনেটে যে পরিমাণ বিলিয়নার আছে, তাদের যে অর্থ কম্বাইন্ড, এটা বোধহয় হাফ অফ দ্য ওয়ার্ল্ডের জিডিপির চেয়েও বেশি। এবং তারা যখন বিজনেসম্যান দুজন একসাথে হয়, তারা কিন্তু তাদের বিজনেস ইন্টারেস্ট দেখে। আপনি এলন মাস্ক হওয়ার পরে সে কিন্তু অনেক টাকা দিয়েছে, $250 মিলিয়ন টুয়ার্ডস দি এন্ড অফ দি ইলেকশন। এবং যে এত মানে ইম্প্যাক্ট হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ওকে সাথে নিয়েছে, সে ইনভেস্ট করে, সে ডেফিনেটলি ওয়ান্টস ইজ রিটার্ন ফ্রম দিস ইনভেস্টমেন্ট। আপনার যে তার যে স্টারলিংস, তারপরে যে টেসলা, তারপর বিভিন্ন ধরনের তার প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলো গভর্নমেন্ট আনুকূল্য পাবে, এতে তার কোম্পানির লাভ হবে। ইন দ্য মিন টাইম হি ইজ সেইং সামথিং হুইচ মাগা পলিটিক্স লাইক, reduce the size of the government, DOGE, Department of Government Efficiency. There's another guy, Vivek Ramaswamy. They come from the same route, okay? So they are playing this game, of course, and that's going to have a short-term impact. But when it goes to because they are unelected, you have to remember, when it goes to the Congress, when a bill comes in, Congress people are elected by the জনগণ, আমেরিকার জনগণ। তারা কিন্তু এটা এত সহজে ছেড়ে দেবে না, কারণ কংগ্রেসম্যানের 90% কিন্তু এলন মাস্ক না। তারা কিন্তু খেটে খাওয়া আপনার আমার মতো মানুষ। তারা কিন্তু এটা চিন্তা করবে যে আমাকে আমার জনগণ ইলেক্টেড করেছে, আরে ব্যাটারা এসেছে বাইরে, ডোনাল্ড ট্রাম্পের সাথে কানেকশন। রিপাবলিকানদের ভিতরে অনেক ধরনের মানে প্রশ্ন উঠেছে, এই প্রশ্নগুলো আরো চাউট দিবে যদি বেশি প্রেস করে এলন মাস্ক। এটা হলো আমার। আমরা আপনাকে ধন্যবাদ। অনুষ্ঠান শেষ করতে চাই আজকের মতো। আপনি যথার্থ অনেক বিস্তারিত দীর্ঘ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন এবং বিশদ আকারে কথা বলেছেন, এরকম আরও আপনার কাছে শুনতে চাইব। ডক্টর এম কবির হাসান, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে ধন্যবাদ রানা ভাই। 7 দিনের বিষয় এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।